ঢাকা সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আছি তোমাদের সাথে ক্লাস পরিচালনায় তাজমিন নাহার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ, ঢাকা। আমরা আজকে নতুন একটা অধ্যায় শুরু করব, 10ম অধ্যায় মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। যে অধ্যায়টা আছে সেটা প্রথম লেকচার আজকে হবে। এই ইমিউনিটি অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তি জীবনের জন্য, প্লাস আমাদের পরীক্ষার জন্য। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এই অধ্যায়ে মূলত মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যেটা সমসাময়িক সময়ে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি, আমাদের দেহে যদি কোনো ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো অণুজীব যদি আমাদের দেহকে আক্রান্ত করে, তাহলে আমাদের দেহ যে প্রতিরোধ ব্যবস্থা গঠন করে, এটাই হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। আজকের লেকচারে আমরা দুইটা স্তর নিয়ে আলোচনা করব মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার 3টা স্তর আছে, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই 3টা স্তরের মধ্যে আমরা আজকের লেকচারে প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলব। আমরা তাহলে শুরু করি। মানবদেহের প্রতিরক্ষা, প্রথমে আমাদের ইমিউন তন্ত্র সম্পর্কে একটু জানতে হবে। এই যে আমি বলছি যে আমাদের দেহে যদি কোনো জীবাণু প্রবেশ করে, ধরো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো অণুজীব প্রবেশ করে, তাহলে আমাদের দেহের ভেতরে এবং বাইরে এই সকল রোগ জীবাণু ধ্বংসের একটা জটিল ব্যবস্থাপনা রয়েছে। এই ব্যবস্থাপনাটাকে বলা হচ্ছে ইমিউন তন্ত্র। আর ইমিউনিটি কি? ইমিউনিটি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে এইসব অণুজীব বা ভাইরাস, ব্যাকটেরিয়ার ক্ষতি থেকে আমাদের নিজেদের দেহকে রক্ষা করে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ইমিউনিটি বা অনাক্রম্যতা। আমি ইমিউনিটি বলবো সবসময়। ইমিউনোলজি কি? জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের প্রতিরক্ষা বিষয়ে আলোচনা করা হয় তাকে ইমিউনোলজি বলা হয়। এই ইমিউনোলজির জনক বলা হয় বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনারকে। কেন? কারণ তিনি প্রথম গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে এই ইমিউনোলজি সম্পর্কে ধারণা দেন। তাই তোমরা মনে রাখবা, ইমিউনোলজির জনক হচ্ছে বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার। আর তোমরা এই সংজ্ঞাগুলো মুখস্থ করবা, এগুলো হচ্ছে জ্ঞানমূলকে পরীক্ষায় আসে। এখানে হচ্ছে ইমিউনিটির উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে অণুজীবদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, দেহের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে প্রতিস্থাপিত করা, পরিত্যক্ত কোষগুলোকে ধ্বংস এবং শনাক্ত করা, সর্বোপরি আমাদের দেহ যেন অণুজীব থেকে বা আমরা যেন রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারি, এইটাই মূলত ইমিউনিটির প্রধান কাজ। এখন এই ইমিউনিটির ক্ষেত্রে বা আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কয়েক ধরনের কোষ কাজ করে। যেমন ধরো লিম্ফোসাইট কোষ আছে, ন্যাচারাল কিলার সেল আছে, বিভিন্ন ফ্যাগোসাইট আছে, মনোসাইট এবং মাইক্রোফেজ, গ্র্যানুলার লিউকোসাইট আছে, বিভিন্ন মাস্ট কোষ আছে, ডেন্ড্রাইট কোষ আছে। এই কোষগুলো তোমরা একটু দেখবা, মনে রাখবা কোষগুলো। এই প্রত্যেকটা কোষের কাজ সম্পর্কে পরবর্তী স্লাইডগুলোতেই আমি আলোচনা করব। আমরা মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার একটু ধারণা নেই। সেটা হচ্ছে মানবদেহের এই ইমিউনিটি ব্যবস্থার সাথে যে সকল অঙ্গ সংশ্লিষ্ট থাকে সেই সকল অঙ্গকে লিম্ফয়েড অঙ্গ বলা হয়। তোমরা সংজ্ঞাটা মনে রাখবা। তাহলে লিম্ফয়েড অঙ্গ কি? যে অঙ্গগুলো আমাদের দেহের যে অঙ্গগুলো হচ্ছে এই ইমিউনিটি ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট থাকে তাদেরকে লিম্ফয়েড অঙ্গ বলা হয়। এই লিম্ফয়েড অঙ্গগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ, যেমন থাইমাস গ্রন্থি, অস্থিমজ্জা, লসিকা, লসিকা নালী। আরেকটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অঙ্গ, যেমন হচ্ছে প্লিহা, লসিকা গ্রন্থি, এডিনয়েড গ্রন্থি, টনসিল ইত্যাদি। ঠিক আছে, এতক্ষণ আমি মোটামুটি সাধারণ আলোচনা করলাম। এখন আমি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে একটু ডিটেল আলোচনা করব। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত দুই ধরনের। ঠিক আছে, আমাদের দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা গঠন করে সেটা দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ বা নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। এই জায়গাটুকু তোমরা ক্লিয়ার হবা, মানে খুব মনোযোগ দিয়ে শুনবা, এটা হচ্ছে বেসিক একটা জায়গা। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আসি সাধারণ বা নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা কি। এই প্রতিরক্ষা ব্যবস্থায় দেহ যে কোনো রকম অণুজীব বা জীবাণু বা পরজীবী প্রবেশকে বাধা দান করে। যেমন ধরো আমাদের দেহে যে কোনো অণুজীব, ধরো কোনো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস, কোনো প্যারাসাইট বা অন্য কোনো অণুজীব
যখন প্রবেশ করতে চায়, এই সকল অণুজীবের বিরুদ্ধে আমাদের দেহ যে প্রতিরোধ ব্যবস্থা গঠন করে এটাকেই বলা হচ্ছে সাধারণ বা নন স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। মানে কোনো স্পেসিফিক জীবাণুর বিরুদ্ধে স্পেসিফিক প্রতিরক্ষা না, যখনই যে কোনো জীবাণু আসবে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা গঠন করবে। ঠিক আছে, এরপর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটা কি? এটা হচ্ছে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে দেহে প্রবেশকারী সুনির্দিষ্ট জীবাণুকে অ্যান্টিবডি উৎপাদন দ্বারা ধ্বংস করে অথবা আক্রান্ত কোষকে ধ্বংস করে ফেলে। যেমন ধরো আমাদের দেহে যখন ধরো করোনা ভাইরাস প্রবেশ করবে, তখন সেই করোনা ভাইরাসকে মারার জন্য আমাদের দেহে এক ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়, তাই না? সেই অ্যান্টিবডিটা কি করে? করোনা ভাইরাসকে ধ্বংস করে ফেলে। আবার ধরো আমাদের দেহে যদি ডেঙ্গি ভাইরাস প্রবেশ করে, মানে ডেঙ্গু রোগের জন্য দায়ী যে ভাইরাসটা আছে সেটা প্রবেশ করে, তাহলে আমাদের দেহে কি আরেক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? যে অ্যান্টিবডিটা কি করে? সেই ডেঙ্গু ভাইরাসটাকে ধ্বংস করে ফেলে। তার মানে কি করছে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা? কি করছে? একটা সুনির্দিষ্ট জীবাণুকে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি উৎপাদন দ্বারা ধ্বংস করছে। এটাই হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক প্রতিরক্ষা ব্যবস্থা। এখন আমাদের দেহে যে এই যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর। এগুলোর মধ্যে তোমরা মনে রাখবা প্রথম এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে নন স্পেসিফিক, মানে হচ্ছে এই দুইটা প্রতিরক্ষা স্তরে যা যা অংশগ্রহণ করে বা কাজ করে এগুলো যে কোনো জীবাণুর বিরুদ্ধে ফাইট করে বা যে কোনো জীবাণুর বিরুদ্ধে আক্রমণ করে, সেই জীবাণুটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করে। আর তৃতীয় প্রতিরক্ষা স্তর হচ্ছে স্পেসিফিক, তার মানে এই প্রতিরক্ষা স্তর কি করবে? একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে ফাইট করবে বা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে সেই জীবাণুটাকে ধ্বংস করবে। আমরা বুঝতে পেরেছি এই অংশটুকু। এখন আমাদের মানবদেহের এই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটু সাধারণ একটু আলোচনা করব। দেখো, যেমন ধরো আমাদের যে এই যে চোখ, আমাদের চোখের অশ্রুতে লাইসোজাইম এনজাইম থাকে, তাই না? আমরা জানি এই লাইসোজাইম এনজাইম কি করে? ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। তারপরে ধরো আমাদের মুখ গহ্বর দিয়ে যদি কোনো জীবাণু প্রবেশ করতে চায় তাহলে কি করে? আমাদের মুখ গহ্বরে যে লালা আছে সেই লালায় লাইসোজাইম এনজাইম থাকে, সেই লাইসোজাইম এনজাইম কি করে? অণুজীবটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করে। রসিকা গ্রন্থিতে লিম্ফোসাইট নামক কোষ থাকে যেগুলো অণুজীব শনাক্ত এবং ধ্বংস করে। তারপর ধরো আমাদের শ্বসনতন্ত্রের কথা যদি বলি, আমাদের যদি ধরো এই নাকের মধ্যে দিয়ে যদি কোনো অণুজীব প্রবেশ করতে চায় সেক্ষেত্রে কি হয়? ট্রাকিয়া এবং ব্রঙ্কাসের যে অন্তঃপ্রাচীর আছে, অন্তঃপ্রাচীরে মিউকাসের স্তর আছে, এই মিউকাসের স্তর অণুজীবকে আটকে দেয় অথবা সিলিয়ার আন্দোলনে অণুজীবকে বাইরে বের করে দেয়। তারপরে ধরো আমাদের ত্বক দিয়ে যদি কোনো অণুজীব প্রবেশ করতে চায় তাহলে কিন্তু সেটা পারে না, আমাদের ত্বক কিন্তু অণুজীব প্রবেশের জন্য প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আবার ধরো কানের ক্ষেত্রে তোমরা যদি আসো তাহলে কানে কিন্তু সিরোমেনাস গ্রন্থি আছে, এই সিরোমেনাস গ্রন্থি থেকে সিরোমেন খরিত হয়, যে সিরোমেন হচ্ছে ব্যাকটেরিয়া বৃদ্ধি বংশ করে বা কোনো অণুজীবকে আটকে দেয়। আবার ধরো এই যে আমাদের শ্বেত রক্তকণিকা আছে, আমরা তো জানি যে শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে। মূলত এই শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিল এবং মনোসাইট যেগুলো আছে বা ম্যাক্রোফেজ যেগুলো আছে সেগুলো ব্যাকটেরিয়া ধ্বংসে প্রধান ভূমিকা কাজ করে। এছাড়াও আমাদের প্লিহা নামে একটা অঙ্গ আছে যেটা ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এছাড়াও আমাদের পাকস্থলী এবং অন্ত্রের অবস্থাটা হচ্ছে এসিটিক অবস্থা, তাই না? এসিটিক অবস্থা, যে এসিটিক অবস্থায় হচ্ছে অণুজীব বাঁচতে পারে না বা অণুজীব ধ্বংস হয়ে যায়। এছাড়াও অন্ত্র থেকে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় যে অ্যান্টিবডিগুলো ভাইরাস এবং অন্যান্য জীবাণুকে আক্রমণ করে। এই হচ্ছে একটু সাধারণ আলোচনা। আমরা এখন প্রথম প্রতিরক্ষা স্তরে চলে যাব। এখন থেকে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা শুরু এবং পরীক্ষায় আসে। এখানে আমি যা যা পড়াবো সবকিছু কিন্তু পরীক্ষায় আসবে। খুবই সহজ। আমি বলবো যে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনলে এখনই তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? শুনবা মনোযোগ দিয়ে, সেই সাথে যদি পারো আমার সাথে সাথে মনে মনে বলবা, দেখবা খুবই সহজ এবং এখান থেকে পরীক্ষায় আসে একটা না একটা প্রশ্ন তোমরা এই প্রতিরক্ষা অধ্যায়টা থেকে পাবে। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের প্রতিরক্ষা, আমাদের দেহের বা মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার 3টা স্তর থাকে, তাই না? প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। আমি এখন প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে কথা বলবো।
ঠিক আছে, প্রথম প্রতিরক্ষা স্তর কি দেখো, আমি যদি সংজ্ঞাটা একটু ভালো করে বলি তাহলে বলতে পারি মানবদেহের প্রতিরক্ষায় যে প্রতিরক্ষা স্তর রাসায়নিক এবং ভৌত প্রতিবন্ধক হিসেবে বহিরাগত যে কোনো অণুজীব বা কণাকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয় তাকে প্রথম প্রতিরক্ষা স্তর বলা হয়। তার মানে কোনো অণুজীব যখন আমার দেহে প্রবেশ করতে চাইবে তাহলে প্রথমেই সেই অণুজীবটাকে প্রবেশে বাধা দিবে হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। এই মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরে কি কি উপাদান কাজ করে দেখো, প্রথমে আছে ত্বক। আমি বলেছি যে ত্বক হচ্ছে কিন্তু প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে এটা আমি এই যে একটু পরে আলোচনা করব। সিলিয়া এবং মিউকাসের কথা আমি এর আগের স্লাইডে বলেছি, আমাদের এই যে শ্বাসনালী বা ট্রাকিয়াতে সিলিয়া মিউকাস থাকে, এগুলো কি করে কোনো অণুজীব প্রবেশ করলে সেগুলোকে আটকে দেয় অথবা সিলিয়ার আন্দোলনে হচ্ছে বের করে দেয় বাইরে। এছাড়াও কানের লোম আছে যেগুলো হচ্ছে সহজে কোনো অণুজীব প্রবেশ করতে পারে না, সেই লোমের মধ্যে আটকে যায়। অস্ত্র এবং লালাতে কি থাকে, লাইসোজাইম এনজাইম থাকে, যেগুলো হচ্ছে আমাদের চোখের মধ্যে দিয়ে যদি কোনো জীবাণু প্রবেশ করে বা মুখের ভেতর দিয়ে জীবাণু প্রবেশ করতে চায় তাহলে কি করে সেই লাইসোজাইম এনজাইম গুলো সেই জীবাণুটাকে মেরে ফেলে। এছাড়াও হচ্ছে এই যে সিরুমেন, কি কানের যে সিরুমেনাস গ্রন্থি আছে সেখান থেকে সিরুমেন নামক এক ধরনের আঠালো তরল পদার্থ বের হয়, যেগুলো কি করে অণুজীবকে আটকে ফেলে বা মেরে ফেলে। এছাড়াও হচ্ছে এই যে দেখো পাকস্থলীর অ্যাসিড এবং এনজাইম, রেচন জননতন্ত্রের অ্যাসিড, এই অ্যাসিডের যে অ্যাসিডিক একটা পরিবেশ থাকে, এই অ্যাসিডিক পরিবেশে সাধারণত কোনো অণুজীব বাঁচতেই পারে না। এছাড়াও রক্ততঞ্জনের একটা ব্যাপার আছে, আমাদের কোনো জায়গা যদি কেটে যায় তাহলে কিন্তু সেই কাটা জায়গা থেকে দিয়ে কিন্তু অণুজীবটা প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে। যার কারণে কি হয় দেখো, আমাদের কোনো জায়গায় কেটে গেলে অনবরত সেখান থেকে রক্ত পড়ে এবং একটু পরে সেই জায়গাটা বন্ধ হয়ে যায়, মানে রক্ততঞ্জন হয়ে যায়, যার ফলে কি হয় সেই কাটা জায়গা দিয়ে কোনো অণুজীব প্রবেশ করতে পারে না। এইটা হচ্ছে প্রাথমিক প্রথম প্রতিরক্ষা স্তরের কিছু জেনারেল কিছু আলোচনা। এখন এগুলোর মধ্যে আমরা দুইটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব, একটা হচ্ছে ত্বকের ভূমিকা আর একটা হচ্ছে পাকস্থলীর অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। ত্বক হচ্ছে মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ, তাই না? দেখো আমাদের সারা শরীর কিন্তু ত্বক দ্বারা আবৃত থাকে বা স্কিন দ্বারা আবৃত থাকে এবং এটাই প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সাধারণত কোনো আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ ছেলেরা? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, না আমার মনে হচ্ছিল নেট কানেকশনের সমস্যা হচ্ছে তাই। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি বলছি যে তোমাদের এখানেই ক্লাস মানে পড়াটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা, ত্বক হচ্ছে প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সেটা কিভাবে কাজ করে আমরা দেখি। প্রথমেই হচ্ছে অতি বেগুনি রশ্মি হতে সুরক্ষা। আমাদের ত্বকের যে এপিডার্মিস আছে, এপিডার্মিসে হচ্ছে মেলানোসাইট নামক এক ধরনের কোষ আছে, যে কোষের মধ্যে মেলানিন নামক রঞ্জক পদার্থ হচ্ছে ক্ষরিত হয় বা রঞ্জক পদার্থ উৎপন্ন হয়। এই মেলানিন রঞ্জক পদার্থটা কি করে, সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, যার কারণে এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি জনিত যে রোগ আছে যেমন ক্যান্সার হতে পারে, এই ক্যান্সারের হাত থেকে ত্বক আমাদের দেহকে বা আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে, এই ছবিতে তোমরা মানুষের ত্বকের অন্তর্গঠন দেখতে পাচ্ছ। আমাদের ত্বকের তিনটা স্তর থাকে, সবার বাইরেরটাকে এপিডার্মিস বলা হয়, মাঝখানেরটাকে ডার্মিস বলা হয় আর ভেতরেরটাকে হাইপোডার্মিস বলা হয়, যেটা এখানে চর্বি স্তর দেখতে পাচ্ছ তোমরা। এখন এই যে এপিডার্মিসের যে স্তরটা দেখতে পাচ্ছ না, এইটা আবার পাঁচটা স্তর থাকে, এই এপিডার্মিসের আবার পাঁচটা স্তর থাকে। এর মধ্যে সবার বাইরের যে স্তর আছে এই স্তরটাকে স্ট্রাটাম কর্নিয়াম বলা হয়। আমি আরেকবার বলছি, এপিডার্মিসের সবার যে বাইরের স্তর থাকে সেটাকে স্ট্রাটাম কর্নিয়াম বলা হয়। এই স্ট্রাটাম কর্নিয়ামের যে স্তর আছে বা বাইরের স্তর আছে, এই স্তরটা ক্যারাটিন সমৃদ্ধ থাকে। ঠিক আছে, এছাড়াও অনেক পুরু থাকে এবং অভেদ্য থাকে, যার কারণে এই স্তর ভেদ করে প্রথমেই কোনো অণুজীব কি করতে পারে না, বাঁচতে পারে না সাধারণত। ঠিক আছে, এছাড়াও ধরো এই স্ট্রাটাম কর্নিয়ামের স্তরটা কিছুদিন পর পর প্রতিস্থাপিত হয়, আমাদের যেমন স্কিন উঠে না, মাঝে মাঝে চামড়া উঠে, ঠিক ওরকম, যার কারণে কি কোনো অণুজীব যদি আটকেও থাকে তাহলেও সেটা হচ্ছে আর বেঁচে থাকতে পারে না। এছাড়াও একটা জিনিস দেখো, এই যে ডার্মিস স্তর যদি তোমরা খেয়াল করো, এই ডার্মিস স্তরের মধ্যে দেখো ঘাম গ্রন্থি আছে, সিবেসাস গ্রন্থি আছে। এই ঘাম গ্রন্থি এবং সিবেসাস গ্রন্থি থেকে ঘাম এবং তেল ক্ষরিত হয়। এই ঘাম এবং তেলের যে অবস্থাটা অ্যাসিডিক থাকে, মানে প্রচন্ড অ্যাসিড থাকে, যার কারণে কি হয়, এই অ্যাসিডিক অবস্থায় কোনো জীবাণু যদি ডার্মিসে প্রবেশ করে তারপরেও সেটা বেঁচে থাকতে পারে না।
ঠিক আছে। এছাড়াও হচ্ছে এখান থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হয়, যেটার মাধ্যমে হচ্ছে অণুজীবটা সাধারণত বেঁচে থাকতে পারে না। এই হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা। এই অংশটুকু আমি আগে আলোচনা করলাম একটু আগে। এখন ক্ষতের ক্ষেত্রে যদি বলি, যেটা তোমাদের বলছিলাম যে ত্বকে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় তাহলে সেই ক্ষতস্থান দিয়ে নির্গত রক্ত জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়, এবং রক্তক্ষরণ বন্ধের সাথে সাথে কি করে, বাইরে থেকে অণুজীবও সেখানে আর প্রবেশ করতে পারে না। এছাড়াও ত্বকের এপিডার্মিসে ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে। এই ল্যাঙ্গারহ্যান্স কোষগুলো কি করে, এক ধরনের সতর্ক সংকেত পাঠায় যাতে ইমিউনিটি সাড়া প্রদান করে। মানে আমাদের জীবাণু যদি আক্রমণ করে তাহলে এই ল্যাঙ্গারহ্যান্স কোষগুলো এক ধরনের উদ্দীপনা পাঠায়, যে উদ্দীপনা আমাদের ইমিউনিটিতে সাড়া প্রদান করে, বা সেই উদ্দীপনার জন্যই হচ্ছে এই বিভিন্ন ফ্যাগোসাইট কোষগুলো বা বিভিন্ন হচ্ছে যে অণুজীব বক্ষণকারী যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে আসে এবং অণুজীবটাকে বক্ষণ করে। এটা আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আলোচনা করব। এছাড়াও কি হয়, আমরা এপিডার্মিসিস স্ট্রাটাম কর্নিয়ামের স্তরটা দেখলাম না, সেই স্তরের মধ্যে কিছু ফ্যাটি অ্যাসিড এবং কোলেস্টেরল থাকে যেগুলো স্ট্যাফিলোকক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করে। এছাড়াও আমাদের ত্বকে এক ধরনের অণুজীব প্রতিরোধী পেপটাইড ক্যাথিলেসিডিন শনাক্ত করা হয়েছে, যেটা হচ্ছে ত্বকের স্ট্রেপ্টোকক্কাসের সংক্রমণ থেকে রক্ষা করে। তোমরা মনে রাখবে আমাদের ত্বকে কোনো নিউট্রোফিল থাকে না, কিন্তু ত্বকে যদি প্রদাহ সৃষ্টি হয়, মানে ত্বকের মধ্যে যদি কোনো অণুজীব প্রবেশ করতে চায়, তাহলে সেক্ষেত্রে নিউট্রোফিল সেখানে আসে এবং প্রতিরোধ ব্যবস্থা গঠন করে। আর কানের কথা তো বললামই, যে আমাদের কর্ণকুহরে যে সিরোমিনাস গ্রন্থি থাকে সেখান থেকে সিরোমেন নামক এক ধরনের আঠালো পদার্থ বের হয়, যেটা হচ্ছে ধুলোবালি, ব্যাকটেরিয়া এবং ছোট পোকার প্রবেশ প্রতিরোধ করে। তাহলে পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে যে আমাদের দেহের প্রতিরক্ষায় ত্বক কি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে তোমাদের এই সবগুলো ভূমিকা দিতে হবে। এই ছবিটা পরীক্ষার খাতায় না দিলেও হবে, তবে এই ভূমিকাগুলো তোমরা পরীক্ষার খাতায় ভালো করে লিখবা। ঠিক আছে, আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। এখন খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাকনালীর অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা। ঠিক আছে, ধরো আমরা তো বিভিন্ন খাবার খাই, পানি খাই। এই খাবার বা পানির মাধ্যমে যদি কোনো অণুজীব আমাদের দেহে প্রবেশ করতে চায়, তাহলে সেই অণুজীবের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গঠন করে আমাদের দেহ বা পরিপাকনালী, সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমেই খাবারটা কোথায় যাবে বলো, মুখ গহ্বরে যাবে, তাই না? এই মুখ গহ্বরে যখন খাবার বা পানি যাবে এবং এদের মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়া যেয়ে থাকে, তাহলে কি করবে, মুখ গহ্বরের লালারসের লাইসোজাম এনজাইম থাকে। এই লাইসোজাম এনজাইম গুলো কি করবে, মুখে গৃহীত খাদ্য এবং পানীয়ের সাথে উপস্থিত ব্যাকটেরিয়া, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস, ব্যাসিলাস, এগুলোকে ধ্বংস করে দেবে। ঠিক আছে। এছাড়াও লালা এবং লালাতে হচ্ছে হাইড্রোজেন কার্বনেট আয়ন থাকে, যে আয়নগুলো দাঁতের অ্যাসিডের উপস্থিতিকে প্রশমিত করে, দাঁতের ক্ষয়রোধ করে। বুঝলাম। এখন ধরো মুখ গহ্বরে ব্যাকটেরিয়া গুলো মারা গেল না, তাহলে সেটা কি করবে, মুখ গহ্বর থেকে আস্তে আস্তে পাকস্থলীতে যাবে, তাই না? পাকস্থলীতে কি হবে দেখো, পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল কোষ থাকে, আমরা কিন্তু পরিপাক অধ্যায়ে জেনেছি এগুলো। তাহলে পাকস্থলীর প্রাচীরে প্যারাইটাল কোষ থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়, তাই না? এই গ্যাস্ট্রিক জুসে কি থাকে, বিপুল পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড গুলো কি করে, পাকস্থলীর অভ্যন্তরে শক্তিশালী অ্যাসিডিক মাধ্যম সৃষ্টি করে, এবং এই অ্যাসিডিক মাধ্যমে সাধারণত ভাইরাস বা ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকতে পারে না বা ধ্বংস হয়ে যায়। এছাড়াও দেখো পাকস্থলী ডিউটেনাম এবং ইলিয়ামে প্রোটিয়েস এনজাইম থাকে, যে প্রোটিয়েস এনজাইম গুলো কি করে দেখো, যদি ওইখানে ব্যাকটেরিয়া আসে তাহলে সেই ব্যাকটেরিয়ার প্রোটিন অংশগুলোকে ভেঙে ফেলে বা পরিপাক করে ফেলে, ফলে কি হয়, সেই ব্যাকটেরিয়াটা ধ্বংস হয়ে যায়। ঠিক আছে। এছাড়াও আমাদের অন্ত্রে বিভিন্ন মিথজীবী অণুজীব বসবাস করে, সেটা কিন্তু আমরা জানি। এই অণুজীবগুলো কি করে, অ্যান্টিবায়োটিক ক্ষরণ করে। এই অ্যান্টিবায়োটিক গুলো কি করে, অনেক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং কিছু ভাইরাসের বৃদ্ধিকে রহিত করে। বুঝলাম আমরা। আরেকটা ব্যাপার যেটা দেখো, এই যে আমাদের যকৃৎ থেকে পিত্ত খরিত হয়, সেই পিত্তে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়। সেই অ্যান্টিবডি কি করে, এই ডিউটেনামের যে কাইম আছে বা ডিউটেনামের যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিহত করে বা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। এছাড়াও আমাদের সমগ্র পরিপাকনালীর যে অন্তঃপ্রাচীর আছে, এই অন্তঃপ্রাচীর মিউকাস দিয়ে আবৃত থাকে। তোমরা মনোযোগ দিয়ে শোনো, এই মিউকাসের মধ্যে এক ধরনের অ্যান্টিবডি থাকে, যেটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। আমরা এই অ্যান্টিবডি গুলো সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব।
ঠিক আছে, তাহলে তোমরা শুধু মনে রাখো যে পরিপাকনালীর অন্তঃপ্রাচীরের যে মিউকাস থাকে সেই মিউকাসের মধ্যে ইমিউনোগ্লোবিন জি নামক একটা অ্যান্টিবডি থাকে এবং লাইসোজাইম থাকে। এগুলো কি করে? এগুলো হচ্ছে অন্ত্রের আবরণের উপর এক ধরনের স্তর সৃষ্টি করে, যেটা হচ্ছে পরজীবীর আক্রমণকে প্রতিরোধ করে। এই হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংস পরিপাকনালী অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা। যদি অ্যাসিড এবং এনজাইমের ভূমিকা আসে তাহলে এই ভূমিকাগুলো তোমরা পয়েন্ট করে করে ব্যাখ্যা করবা। ঠিক আছে, আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথম প্রতিরক্ষা স্তর শেষ করেছি, এখন আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে একটু আলোচনা করব। তাহলে আমি যদি একটু রিভিউ করি, প্রথম প্রতিরক্ষা স্তরে কিন্তু আমরা দুইটা প্রতিরোধ ব্যবস্থা নিয়ে ডিটেল আলোচনা করলাম, ত্বকের ভূমিকা এবং পরিপাকনালী অ্যাসিডের ভূমিকা। বাকিগুলো কিন্তু তোমরা অল্প অল্প করে দেখবা। এখন আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি? যদি প্রথম প্রতিরক্ষা স্তর ব্যর্থ হয় তার মানে কি? তার মানে যদি অণুজীব ত্বকের ভেতর দিয়ে বা মুখগহ্বরের ভেতর দিয়ে বা কোনোভাবে আমাদের দেহের কোষের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের দেহ যে প্রতিরোধ ব্যবস্থা গঠন করে সেটাই হচ্ছে দ্বিতীয় প্রতিরোধ ব্যবস্থা বা দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। আমি যদি একটু সুন্দর করে সংজ্ঞাটা বলি তাহলে আমরা বলতে পারি, প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে দেহের অভ্যন্তরে প্রবেশকারী যে কোনো অণুজীব বা অণুকণার বিরুদ্ধে দেহের ভেতরে কোষীয় এবং রাসায়নিক প্রতিরক্ষা নিয়ে যে স্তর সক্রিয় প্রতিরোধ গঠন করে তাকে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বলা হয়। ঠিক আছে, এখন আমরা আলোচনা করব এই দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি কি উপাদান কাজ করে। প্রথমেই যেটা আমরা দেখব ফ্যাগোসাইট। ফ্যাগোসাইট হচ্ছে সাধারণত বড় আকারের শ্বেত রক্তকণিকা, যেগুলো কি করে? অন্য কোনো কোষ বা বহিরাগত কণাকে বক্ষণ করে দেহে প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখে। এই শ্বেত রক্তকণিকাগুলোকে ফ্যাগোসাইট বলা হয়। দুইটা প্রধান ফ্যাগোসাইটিক রক্তকণিকা হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। তোমাদের কি শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশনটা মনে আছে? শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই প্রকার ছিল, একটা হচ্ছে দানাদার এবং অদানাদার। দানাদারের মধ্যে ছিল নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, আর অদানাদারের মধ্যে ছিল মনোসাইট, লিম্ফোসাইট। ঠিক আছে, এই টপিকটা পড়ার আগে তোমরা অবশ্যই শ্বেত রক্তকণিকার প্রকারভেদটা আরেকবার একটু পড়বা, তাহলে তোমাদের আরো মানে ভালোভাবে বুঝতে পারবা তোমরা। তাহলে যেটা বলছিলাম, প্রধান দুটি ফ্যাগোসাইটিক রক্তকণিকা হচ্ছে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এগুলো সাধারণত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এবং এই নিউট্রোফিল গুলো রক্তে ঘুরে বেড়ায় এবং ম্যাক্রোফেজ গুলো টিস্যুতে ঘুরে বেড়ায়। যখনই ধরো আমাদের কোনো কোষ বা টিস্যু যদি কোনো অণুজীব দ্বারা আক্রান্ত হয় তাহলে দ্রুত কি করে? এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ গুলো সেই আক্রান্ত জায়গায় চলে যায় এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সেই জীবাণুটাকে বক্ষণ করে ফেলে। সেজন্য এদেরকে ফ্যাগোসাইট বলা হচ্ছে। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আমি একটু পরে তোমাদের আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের প্রথম উপাদান হচ্ছে ফ্যাগোসাইট। এরপরে হচ্ছে প্রদাহ। প্রদাহ ব্যাপারটা কি? ধরো আমাদের কোনো কোষ বা টিস্যু যদি কোনো অণুজীব দ্বারা আক্রান্ত হয় বা টিস্যুতে যদি কোনো ক্ষতি হয় তাহলে কি করে? দেখো, প্রথমেই হচ্ছে আক্রান্ত স্থান বা ক্ষতস্থানটা লাল হয়ে যায়, গরম হতে থাকে, ফুলে উঠতে থাকে এবং সেখানে ব্যথার সৃষ্টি হয়। এই সামগ্রিক ব্যাপারটাকে প্রদাহ বলা হচ্ছে। যখনই আমাদের কোনো জায়গায় প্রদাহের সৃষ্টি হয় তখনই খুব দ্রুত সেই প্রদাহের জায়গায় নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ গুলো চলে যায় এবং সেখানে যদি কোনো জীবাণু থেকে থাকে সেগুলোকে ধ্বংস করে ফেলে। বুঝলাম আমরা? এখন কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট সিস্টেম কি? দেখো, অন্তত 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত এমন একটি গ্রুপ যা রক্তে বাহিত হয়ে প্রতিরক্ষা পদ্ধতিকে সহায়তা করে। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমটা কি? দেখো, একটা প্রোটিনের একটা গ্রুপ, সেখানে কয় ধরনের প্রোটিন থাকে? 20 ধরনের প্লাজমা প্রোটিনের একটা গ্রুপকে কমপ্লিমেন্ট সিস্টেম বলা হচ্ছে। এবং এই প্রোটিনের গ্রুপটা কোথায় থাকে? রক্তের মধ্যে থাকে। ঠিক আছে, রক্তের মাধ্যমে আমাদের সারা দেহে বাহিত হয়। সাধারণত এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে রক্তের মধ্যে। যখনই আমাদের দেহ কোনো অণুজীব দ্বারা আক্রান্ত হয় তখনই এই প্রোটিনগুলো আস্তে আস্তে সক্রিয় হতে শুরু করে। এই প্রোটিনগুলো যখন সক্রিয় হতে শুরু করে তখন এই প্রোটিন থেকে এক ধরনের উদ্দীপনা তৈরি হয়, যেই উদ্দীপনার কারণে কি করে? এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ গুলো বুঝতে পারে যে ওই জায়গায় হচ্ছে আক্রান্ত হচ্ছে বা প্রদাহের সৃষ্টি হচ্ছে, তখন এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ গুলো দ্রুত ওইসব জায়গায় চলে যায়। তোমরা কিন্তু এই প্রত্যেকটা সংজ্ঞা
মুখস্থ করবা, এগুলো কিন্তু পরীক্ষায় আলাদা আসে, জ্ঞানমূলক বা উদ্দীপনামূলকে আলাদা পরীক্ষায় আসে। তাহলে আমরা দেখলাম কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট কি। এখন আমরা ইন্টারফেরন নিয়ে আলোচনা করব। ইন্টারফেরন কি দেখো সংজ্ঞাটা, ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে যে বিশেষ ধরনের ক্ষুদ্র গ্লাইকোপ্রোটিন উৎপন্ন এবং ক্ষরিত হয় তাকে ইন্টারফেরন বলা হয়। তার মানে ইন্টারফেরনটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? আক্রান্ত কোষ থেকে। ভাইরাসে আক্রান্ত কোষ থেকে এক ধরনের গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরনের কাজটা কি দেখো, এই ইন্টারফেরন কি করে, আশেপাশে সুস্থ কোষের উপর ছড়িয়ে পড়ে, ফলে সুস্থ কোষের উপর এক ধরনের আবরণের সৃষ্টি হয়, যার কারণে কি করে ভাইরাস আর কোনো আশেপাশের কোনো সুস্থ কোষকে আক্রমণ করতে পারে না। আমি যদি আরেকটু তোমাদেরকে বলি, ধরো একটা কোষের মধ্যে ভাইরাস আক্রমণ করেছে, তাই না? সেই আক্রান্ত কোষ থেকে এক ধরনের গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়ে কি করবে, আশেপাশে সুস্থ কোষের উপর ছড়িয়ে যাবে, যার ফলে কি করবে ভাইরাস সেই আক্রান্ত কোষ থেকে আর পাশে সুস্থ কোষের মধ্যে যেতে পারবে না। এর ফলে কি হবে বলো, ভাইরাস আক্রান্ত কোষকে তো মেরে ফেলবে, তাই না? আমরা জানি ভাইরাস কি করতে পারে না, মৃত কোনো কোষের উপর বংশবৃদ্ধি করতে পারে না, তার বংশবৃদ্ধির জন্য জীবিত কোষের প্রয়োজন হয়। যেহেতু ইন্টারফেরন আশেপাশের কোষের উপর ছড়িয়ে পড়ে, এর ফলে ভাইরাস আর সুস্থ কোষে যেতে পারে না, যার কারণে ভাইরাসের আর বংশবৃদ্ধি করতে পারে না। এইভাবেও ইন্টারফেরন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। আরেকটা ব্যাপার যেটা জ্বর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের একটা অংশ হচ্ছে জ্বর। আমরা জানি যে জ্বর কিন্তু আসলে কোনো রোগ না, ঠিক আছে? আমাদের দেহে যখন কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হয়, যখন হচ্ছে ওই নিউট্রোফিল ম্যাক্রোফেজ গুলো সেই জীবাণুর বিরুদ্ধে ফাইট করে বা যুদ্ধ করে, তখনই সাধারণত আমাদের দেহের তাপমাত্রা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ ওই আক্রান্ত কোষ থেকে পাইরোজেন নামক এক ধরনের প্রোটিন ক্ষরিত হয়, যে পাইরোজেন আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসকে উদ্দীপ্ত করে, এবং যার কারণে আমাদের দেহে কি হয়, তাপমাত্রা বেড়ে যায়, এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়াটাকে আমরা সাধারণত জ্বর বলছি। তাহলে যখনই আমাদের দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাবে, আমরা মনে করব বা আমরা বুঝতে পারবো যে আমাদের দেহের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করেছে এবং আমার দেহ সেই জীবাণুর বিরুদ্ধে ফাইট করছে, ঠিক আছে? এবং যখন জ্বর 2-3 দিনের চেয়ে বেশি হয়ে যাবে বা খুব বেশি যদি হয়, তাহলে অবশ্যই আমরা সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিব। আচ্ছা, এই হচ্ছে মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে বিভিন্ন উপাদান আছে সেগুলো সম্পর্কে আমি অল্প একটু আলোচনা করলাম। এখন আমরা ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের ভূমিকা আলোচনা করব। তার মানে হচ্ছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল কিভাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বক্ষণ করে, এই ব্যাপারটা নিয়ে আমি এখন ডিটেল আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা জানি যে আমাদের দেহে যদি কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, তাহলে বা কোনো অণুজীব প্রবেশ করে, তাহলে সেই অণুজীবকে ধ্বংস করার জন্য 2 ধরনের ফ্যাগোসাইটিক কোষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা হচ্ছে নিউট্রোফিল। আমরা প্রথমে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল সম্পর্কে অল্প একটু জানবো যে এই দুইটা কি। প্রথমে ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজের ভূমিকা। ম্যাক্রোফেজ মূলত হচ্ছে মনোসাইট। মনোসাইটকে পরবর্তীতে ম্যাক্রোফেজ বলা হয়। আমি একটু বলছি যে ম্যাক্রোফেজ হচ্ছে বৃহৎ আকৃতির এবং দানাহীন সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। এই ম্যাক্রোফেজ গুলো কি করে, অস্থিমজ্জা স্টেম কোষ থেকে মনোসাইট হিসেবে জন্মগ্রহণ করে কি করে, রক্তে বাহিত হয়, এবং 10 থেকে 20 ঘন্টা বা 1 থেকে 2-3 দিন যখন রক্তে বাহিত হওয়ার পর কি করে, এগুলো টিস্যুতে চলে আসে। টিস্যুতে চলে আসার পর এগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করে, মানে বড় হতে শুরু করে, তখন এদেরকে ম্যাক্রোফেজ বলা হয়। তাহলে আমি আরেকবার বলছি, ম্যাক্রোফেজ কি এক ধরনের মনোসাইট, তাই না? কখন এরা মনোসাইট থাকবে, যখন এরা রক্তে থাকবে, মানে জন্ম থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত রক্তে থাকবে তখন এদেরকে মনোসাইট বলা হবে। রক্ত থেকে এরা যখন বের হয়ে টিস্যুতে চলে আসবে, যখন টিস্যুতে আসবে তখন এরা আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং তখন এদেরকে ম্যাক্রোফেজ বলা হবে, ঠিক আছে? কিছু কিছু ম্যাক্রোফেজ সারা শরীরেই পরিভ্রমণ করে, আবার কিছু কিছু আছে স্থায়ীভাবে নির্দিষ্ট টিস্যুতে অবস্থান করে। এই ইমিউনতন্ত্রের ম্যাক্রোফেজ নিউট্রোফিলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ফ্যাগোসাইট হিসেবে কাজ করে। এক একটা ম্যাক্রোফেজ 100টার মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। এছাড়াও ছত্রাক বা ম্যালেরিয়ার মতো বড় বড় জীবাণুকেও এটা হচ্ছে গ্রাস করতে পারে, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ করতে পারে।
তোমরা একটা জিনিস মনে রাখবা যে ম্যাক্রোফেজ এই যে পদার্থগুলো বা জীবাণুগুলোকে গ্রহণ এবং পরিপাক শেষে অপাচ্য অংশ হিসেবে দেহ থেকে বহিষ্কার করে ফেলে। বহিষ্কার করে কি করে, এই ম্যাক্রোফেজটা আবারও নতুন কোনো অণুজীবকে মেরে ফেলতে যায় বা আবারও নতুন কোনো অণুজীবকে বক্ষণ করে আর কি। মানে ম্যাক্রোফেজটা অণুজীবের সাথে সাথে মরে যায় না, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, পরবর্তীতে এই কথাটা লাগবে আমাদের। এখন আমরা ব্যাকটেরিয়া ধ্বংসে নিউট্রোফিলের ভূমিকা একটু আলোচনা করি। নিউট্রোফিল হচ্ছে এক ধরনের দানাদার সাইটোপ্লাজম বিশিষ্ট শ্বেত রক্তকণিকা। এটা অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়। এটার আয়ু বেশ অল্প, এটা বেশ কিছুদিন বাঁচে। এটা রক্তে প্রবেশের 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত মাত্র বেঁচে থাকে। যদি টিস্যুতে প্রবেশ করে তাহলে হয়তো বা 4-5 দিন বেঁচে থাকে। নিউট্রোফিল সক্রিয় ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা, আমরা তো জানি এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস বা কোনো আণুবীক্ষণিক যে প্রোটিন আছে সেগুলোকে গ্রাস করে বা বক্ষণ করে। এই নিউট্রোফিলের মধ্যে লাইসোজোম থাকে। আমরা জানি এই লাইসোজোমের মধ্যে বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম থাকে, যে এনজাইমগুলো সাধারণত কি করে, এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সহযোগিতা করে। একটা নিউট্রোফিল 3 থেকে 20টি পর্যন্ত ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। এবং যেটা হচ্ছে ব্যাপার, ব্যাকটেরিয়া বা কোনো জীব ধ্বংসের সাথে সাথে নিউট্রোফিলের নিজেরও মৃত্যু হয় এবং এটা পুঁজ হিসেবে কোষরূপে দেহ থেকে বহিষ্কৃত হয়ে যায়। এই হচ্ছে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল সম্পর্কে আমরা অল্প একটু জানলাম। এখন আমরা ফ্যাগোসাইটিক প্রক্রিয়ায় চলে যাব। প্রথমে আমরা আরেকটু জানি যে এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ গুলো কিভাবে হচ্ছে অণুজীবদের সাথে সংযুক্ত হয়। এই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজের যে প্লাজমা আবরণী আছে, এই প্লাজমা আবরণীতে কিছু রাসায়নিক পদার্থ থাকে, গ্রাহক পদার্থ থাকে, যে পদার্থগুলোর মাধ্যমে এরা সহজে অণুজীবদের শনাক্ত করতে পারে এবং অণুজীবদের সাথে সংযুক্ত হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে অণুজীবটাকে বক্ষণ করতে পারে। তোমরা মনে রাখবা, এই যে আমি বলছি যে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজের প্লাজমা আবরণীতে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তাই না? এই রাসায়নিক পদার্থটা কি করে, অণুজীবকে শনাক্ত করতে এবং সংযুক্ত করতে সাহায্য করে। সেই রাসায়নিক পদার্থটাকে বলা হচ্ছে অপসোনিন। অপসোনিনের সংজ্ঞাটা তোমরা মনে রাখবা। আমি যদি আরেকবার বলি, যেসব পদার্থ দ্বারা নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ অণুজীবকে শনাক্ত করে, তাদের সাথে যুক্ত করে, সেসব রাসায়নিক পদার্থগুলোকে বলা হচ্ছে অপসোনিন। ঠিক আছে, এখন আমি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার সংজ্ঞাটা যদি বলি, যে প্রক্রিয়ায় ফ্যাগোসাইট সমূহ বা নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ সমূহ বক্ষণের মাধ্যমে অণুজীব ধ্বংস করে, তাকে ফ্যাগোসাইটোসিস বলা হয়। রক্তের নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ কয়েকটা ধারাবাহিক পর্যায়ের মাধ্যমে এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা সম্পন্ন করে। এই ধারাবাহিক প্রক্রিয়াগুলো কি কি? সংক্রমিত স্থানে ফ্যাগোসাইটিক কোষের আগমন বা মুক্ত হওয়া, অণুজীবের সাথে সংযুক্তি, বক্ষণ, ফ্যাগোলাইসোজোম গঠন, অণুজীবের অন্তঃকোষীয় মরণ, অণুজীবের অন্তঃকোষীয় পরিপাক। পরীক্ষায় যখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আসবে, তোমরা এই ধাপগুলো লিখবা এবং ছোট ছোট অল্প অল্প করে ব্যাখ্যা দিবা। আমি এখন খুবই সংক্ষেপে তোমাদের একটু বুঝাচ্ছি। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার প্রথম ধাপ কি? সংক্রমিত স্থানে ফ্যাগোসাইটিক কোষের আগমন। যখন আমাদের দেহের কোনো স্থান অণুজীব দ্বারা আক্রান্ত হয় বা কোনো ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন কি করে, খুব দ্রুত সেই জায়গাটার মধ্যে ফ্যাগোসাইটিক কোষগুলো চলে যায়, তাই না? কিভাবে যায়? সাধারণত কোনো কোষ যখন আক্রান্ত হয়, সেই কোষের প্রদাহের ফলে সেই কোষগুলো থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বের হয়, যেমন ধরো হিস্টামিন, কাইনিন, এই জাতীয় রাসায়নিক পদার্থ বের হয়। এই রাসায়নিক পদার্থগুলো এক ধরনের উদ্দীপনা পাঠায় বা সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল পাঠানোর ফলে বা ওই জায়গায় প্রদাহের সৃষ্টির ফলে কি করে, ফ্যাগোসাইটিক কোষগুলো আক্রান্ত স্থানে চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে প্রথম ধাপ। এরপরে কি করবে, ফ্যাগোসাইটিক কোষগুলো যখন আক্রান্ত জায়গায় গেল, তারপরে কি করবে, সেই ফ্যাগোসাইটিক কোষের সাথে অণুজীবের সংযুক্তি ঘটবে, তাই না? কিভাবে সংযুক্তি ঘটবে বলো? আগের স্লাইডে আমি বুঝিয়েছি। এই ফ্যাগোসাইটিক কোষগুলোর আবরণীতে বা এই যে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিল, এগুলোর যে প্লাজমা মেমব্রেন আছে, প্লাজমা মেমব্রেনের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যে রাসায়নিক পদার্থটা কি করে, অণুজীবের সাথে সংযুক্ত হতে সাহায্য করে, তাই না? আমি অপসোনিন যেটাই আগের স্লাইডে বুঝিয়েছি। তাহলে অণুজীবের সাথে সংযুক্ত হলো, সংযুক্ত হওয়ার পরে 3 নম্বর ধাপ কি? বক্ষণ। অণুজীবের সাথে সংযুক্ত হওয়ার পর কি হবে, এই যে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ গুলো প্লাজমা মেমব্রেনে এক ধরনের পরিবর্তন ঘটবে, তার মানে ক্ষণপথ সৃষ্টি হবে। ক্ষণপথ সৃষ্টি হওয়ার মাধ্যমে কি করবে, এই প্লাজমা মেমব্রেনের মধ্যে এই যে অণুজীবটা আছে, সেই অণুজীবটাকে প্রবেশ করে ফেলবে, এটাকে বক্ষণ বলা হচ্ছে।
অণুজীব আমি পরের স্লাইডে তোমাদের ছবির মাধ্যমে ব্যাখ্যা করব, আগে আমি একটু বোঝাচ্ছি। এখানে তোমাদের বক্ষণ করার পর কি হবে, সেই নিউট্রোফিল বা ম্যাক্রোফেজের ভেতরে বা প্লাজমা আবরণের ভেতরে একটা খাদ্য গহ্বরের মতো সৃষ্টি হবে। এই যে অণুজীবটার চারপাশে সেই খাদ্য গহ্বরটাকে ফ্যাগোজোম বলা হয়, এবং পরবর্তীতে সেই ফ্যাগোজোমের সাথে ম্যাক্রোফেজ বা নিউট্রোফিলের যে লাইসোজোম আছে সেই লাইসোজোম একসাথে সংযুক্ত হয়ে ফ্যাগোলাইসোজোম গঠন করবে। ফ্যাগোলাইসোজোম গঠন করার পরে সেখানে যে লাইসোজোমাল এনজাইমের ক্রিয়ায় ব্যাকটেরিয়াটার মৃত্যু ঘটবে, ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি আর করতে পারবে না, এবং তারপর কি করবে, সেই ফ্যাগোলাইসোজোমের উপর বিভিন্ন পরিপাককারী এনজাইম যেমন প্রোটিওলাইটিক এনজাইম কি করবে, সেই প্রোটিওলাইটিক এনজাইমের কার্যকারিতায় সেই ভাইরাস, মৃত ব্যাকটেরিয়া বা ভাইরাসটা হচ্ছে পরিপাক হয়ে যাবে। আমি যদি ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝাই, দেখো প্রথমে কি করলো, এইটা কি বলতো, এটা আমি এখানে আমি ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটিক প্রক্রিয়া দেখাচ্ছি, ঠিক আছে? এই ধরো ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজের যখন আক্রান্ত জায়গায় গেল, যাওয়ার পরে প্রথমে এই ব্যাকটেরিয়া বা অণুজীবের সাথে সংযুক্ত হবে, সংযুক্তি হওয়ার পর কি হবে, ক্ষণপথ সৃষ্টি হবে। এই দেখো ক্ষণপথ, এবং ক্ষণপথ সৃষ্টি হওয়ার মাধ্যমে কি করবে, আস্তে আস্তে এই সাইটোপ্লাজমের মধ্যে এই এই অণুজীবটাকে নিয়ে আসবে, এবং সাইটোপ্লাজমের মধ্যে যখন অণুজীবটা আসবে তারপরে সেই অণুজীবের চারপাশে ঘিরে কিন্তু একটা খাদ্য গহ্বরের মতো সৃষ্টি হবে। এই খাদ্য গহ্বরটাকে তখন বলা হচ্ছে ফ্যাগোজোম। পরবর্তী কি হবে, দেখো এই খাদ্য গহ্বর যে লাইসোজোম আছে, ম্যাক্রোফেজের যে লাইসোজোম আছে সেই লাইসোজোমের সাথে সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে কি গঠন করলো, ফ্যাগোলাইসোজোম গঠন করলো। ফ্যাগোলাইসোজোম গঠন করার পর প্রথমে কি হবে, ব্যাকটেরিয়ার লাইসোজোমাল যে এনজাইম আছে, এই যে লাইসোজোমের মধ্যে যে লাইসোজোমাল এনজাইম আছে সেই লাইসোজোমাল এনজাইমের ক্রিয়ায় ব্যাকটেরিয়াটা বা অণুজীবটা মরে যাবে। মরে যাওয়ার পর কি হবে, এর উপর বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম আসবে, সেই প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় কি হবে, ব্যাকটেরিয়ার পরিপাক হয়ে যাবে, ঠিক আছে? পরিপাক হওয়ার পর কি হবে, দেখো এখানে একটু খেয়াল করে দেখো, যেহেতু আমি ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ব্যাখ্যা করছি, সেক্ষেত্রে পরিপাক হওয়ার পর কি করবে, এই ম্যাক্রোফেজগুলো অপাচ্য অংশ হিসেবে বের করে দিবে কোষ থেকে। পরিপাকৃত অংশ, এই যে ব্যাকটেরিয়া যে পরিপাক হয়ে গেল সেই পরিপাকৃত অংশ অপাচ্য হিসেবে বের করে দিয়ে আবার হচ্ছে সে অন্য আরেকটা আক্রান্ত জায়গায় যাবে, অন্য আরেকটা ব্যাকটেরিয়া বা অণুজীবকে ধ্বংস করতে যাবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তার মানে কি, দেখো এই ম্যাক্রোফেজ গুলো কিন্তু মারা যাবে না, একটা ম্যাক্রোফেজ কিন্তু অনেকগুলো অণুজীবকে এভাবে ধ্বংস করতে পারে। কিন্তু এইটা যদি নিউট্রোফিলের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হতো তাহলে কি হতো, দেখো এই ব্যাকটেরিয়ার মৃত্যুর সাথে সাথে নিউট্রোফিল কোষটা নিজেও মারা যেত এবং পুঁজ হিসেবে দেহের বাইরে নিষ্কাশিত হতো। আমাদের যদি কোনো ফোড়া হয়, সেই ফোড়া থেকে হচ্ছে পুঁজ বের হয় না, সেই পুঁজগুলো মূলত হচ্ছে মৃত নিউট্রোফিল, মানে নিউট্রোফিল গুলো সেই ব্যাকটেরিয়া বা অণুজীবের সাথে ফাইট করে নিজেও মারা যায় এবং দেহ থেকে পুঁজ হিসেবে নিষ্কাশিত হয়। তোমরা এখানে নিউট্রোফিলের ফ্যাগোসাইটিক প্রক্রিয়াও ব্যাখ্যা করতে পারো, আবার হচ্ছে ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটিক প্রক্রিয়াও ব্যাখ্যা করতে পারো। তোমাদের সবাইকে ধন্যবাদ।